সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। আজকের গল্প তাপস ঘোষের ফেরা। কণ্ঠদানে সুমনা, পিনাকি ও তাপস। স্যার, অনেক রাত হলো, এবার বন্ধ করুন। আপনার শরীর কেমন বেশ কয়েকদিন ধরে ট্রাভেল দিচ্ছে। ব্যানার্জির কথাতে ল্যাপটপ থেকে চোখ তুলে আবার ল্যাপটপে চোখ বুলিয়ে সময় দেখে দিগন্ত বলে, হ্যাঁ, অনেক রাত হলো। তাও কি কাজ শেষ হয় ব্যানার্জি? তুমি দেখো, এই কাজ আমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু উল্টো দিকে দেখো, এই কাজ না থাকলেও মানুষ কেমন মুখ ঘুরিয়ে নেয়। সে তো ঠিক, কিন্তু স্যার, শরীরটা তো ঠিক রাখতে হবে। ব্যানার্জির কথায় কোনো উত্তর না করে দিগন্ত বলে, না, দেখছি আমার জন্য প্রতিদিন তোমারও ঘরে যেতে দেরি হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি। শোনো ব্যানার্জি, এবার থেকে আর আমার জন্য অপেক্ষা করবে না। বাহাদুর এই অফিস ক্যাম্পাসেই থাকে, ওকে যাবার সময় বলে দিলে অফিস ঠিকঠাক বন্ধ করে দেবে। না স্যার, আমার জন্য আমি বলিনি। আপনার শরীর, তাছাড়া আমার তিন কুলের কেউ নেই, অতএব আমার আর আপনার সাথে থাকতে অসুবিধা হয় না। তুমি তো রান্না করবে, তারপর খাওয়া তো। তা তো করতেই হয়, না হলে চলবে কি করে। চলো, আজ আমরা একটা রেস্টুরেন্টে যাই। অল্প কিছুতে ডিনার সেরে তোমাকে তোমার ঠিকানায় নামিয়ে তারপর আমিও চলে যাব। কোনো না সূচক বাক্য কানে না নিয়ে বাহাদুরকে ডেকে অফিস বন্ধ করার নির্দেশ দিয়ে দিগন্ত ব্যানার্জিকে নিয়ে গাড়িতে তোলে আর নিজেই ড্রাইভ করে এক নামকরা রেস্টুরেন্টের পার্কিংয়ে গাড়ি পার্ক করে। রেস্টুরেন্টের কেবিনে দুজন গেল। সেখানে একটা 2 সিটের টেবিলে সুন্দর চেয়ারে গিয়ে বসল। কেবিনটা হালকা নীল আলোতে কেমন মায়াময়ী পরিবেশ সৃষ্টি করেছে। ব্যানার্জি কিন্তু কিন্তু করছিল, বসের সাথে বসে ডিনার করা তার যেন ঠিক মানায় না। তার ওপর এমন এক হাই প্রোফাইল রেস্টুরেন্টে, তাই সে একটু যেন গুটিয়ে গেল। দিগন্ত বসেই চেয়ারে তার শরীর ছেড়ে দিল আর খাবারের অর্ডার করে ব্যানার্জিকে একটু সহজ করার জন্য জিজ্ঞাসা করে, আচ্ছা ব্যানার্জি, তুমি প্রেম করেছ? ব্যানার্জি কেমন লজ্জা পায় আর আমতা আমতা করে। দিগন্ত বলে, পুরুষ মানুষের লজ্জা, যদিও আজকাল মেয়েরাও লজ্জা জিনিসটাকে অভিধান থেকে তুলে দিয়েছে। না না, বলে ফেলো। মাথা নিচু করে ব্যানার্জি বলে, সেই ছোটবেলাতে একজনকে ভালো লাগতো, এখন তার বিয়ে হয়ে গেছে। কেন, বড় হবার পর তুমি তাকে কিছু বলনি? আসলে স্যার, আমাদের পরিবারে এত অভাব দেখেছি, তাতে করে ভুলেই গিয়েছিলাম আমারও কিছু চাহিদা থাকতে পারে। তাছাড়া আমি তো বেকার ছিলাম, তাই আর কিছু বলতে পারিনি। এই আমাকে দেখো না, আমি বেকার অবস্থাতেই বিয়ে করেছিলাম। আজ দেখো, আমি সফল ব্যবসাদার। কোথায় আপনি আর আমি এখন ভাগাড়ে। ছি, অমন ভাবছো কেন? মনে সাহস রাখো আর সবসময় বি পজিটিভ। এমন টুকটাক কথায় তারা রাতের খাবার শেষ করে। তবু দিগন্ত ওখানে বসেই আছে আর মাঝে মাঝে মোবাইলে সময় দেখছে। রাত 1টা। দুজনে উঠল।
ব্যানার্জিকে তার বাড়িতে নামিয়ে দেবার সময় দিগন্ত বলে, দুদিন তুমি অফিস সামলাতে পারবে? ব্যানার্জি একটু যেন অবাক হলো, তারপরেই বলল, হ্যাঁ স্যার, পারবো। তাহলে তাই করো, আমি দুদিন আসবো না। বলেই গাড়ি ছুটিয়ে দিল। দিগন্ত সিদ্ধান্ত নিয়েছে সে আজ বাড়ি যাবে না। বৃষ্টির সাথে 28 বছর সে ঘর করেছে। আজ তারা কত দূরে, অথচ এক বাড়িতেই থাকে। সে জানে তার এই কাজই তাকে সাহায্য করেছে দূরত্ব তৈরি করতে। আজ সেই শুরু হওয়া দূরত্ব কত আলোকবর্ষ ব্যবধান সৃষ্টি করেছে, যেখানে সে আর বৃষ্টি দুই মেরুতে দাঁড়িয়ে। একসময় দিগন্তের অর্থনৈতিক অবস্থাতে যারা তাকে নিয়ে হাসাহাসি করত, তারা আজ তার কাছে আসতে চায়, কারণ সে আর গরিব নয়, বরং শহরের কয়েকজন ধনী ব্যক্তির মধ্যে তাকেও গোনা হয়। কিন্তু এর বদলে দিগন্ত হারিয়ে ফেলেছে তার বৃষ্টিকে, দুই ছেলে মেয়েকে। একসময় এই বৃষ্টিই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অভাবের সংসারেও ছিল স্বপ্ন দেখার দিনগুলো। শত প্রতিকূলতার মধ্যেও কোথায় যেন ভালোবাসা উঁকি দিয়ে খুশি ছড়িয়ে দিত। অথচ আজ এত আড়ম্বরের মধ্যেও ভালোবাসা সন্ন্যাস নিয়েছে। পড়ে আছে কিছু লোক দেখানো সময়, যেখানে সবাই ভাবে বৃষ্টিরাই সবচেয়ে সুখী। হাতের মধ্যে সব কিছু পেতে গিয়ে জীবনের আসল মন্ত্রটাই তারা হারিয়ে ফেলেছে। চেনা পৃথিবী আজ কেমন সম্পূর্ণ অচেনা। বৃষ্টির গায়ে হাত দিতেও দিগন্তের আজ কেমন বাঁধো বাঁধো লাগে। গাড়ি এখন চলেছে বোম্বে রোডের উপর দিয়ে। দিগন্তের সঙ্গী এখন স্মৃতি। বিয়ের আগে ওরা দুজন ঘুরতে ঘুরতে এক আম বাগানে গিয়ে বসে পড়ে। তারা সেই বাগানের একটা আম গাছের তলায় বসে আর দুজনের স্বপ্নের চাল। তখন তারা খেয়াল করে পাশের প্রাইমারি স্কুল থেকে কৌতূহলী বাচ্চারা কখন এসে তাদের ঘিরে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে সেখান থেকে উঠে পড়তে হয় তাদের। সেদিন বৃষ্টির মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। একটা দীর্ঘশ্বাস বেরোলো দিগন্তের ভেতর থেকে। টুকরো টুকরো স্মৃতি তাকে বড় বিচলিত করছে। এরই ভিতর গাড়ি দীঘাতে এক হোটেলের সামনে থামল। দিগন্ত নিজেকে সেই দিনটা হোটেলই আটকে রাখল। শুয়ে বসে সে প্রায় 22 ঘন্টা কাটালো। তারপর রাত থাকতে বেরিয়ে ওল্ড দীঘার সমুদ্রের ধারে বাঁধানো বসার জায়গায় বসে পড়ল। হ্যালোজেনের আলো পড়েছে সবে ভাটা নামা সমুদ্রের জলে। কি অদ্ভুত সেই সৌন্দর্য! ঢেউ ভাঙছে আর আলো যেন টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে সমুদ্রের জলে। এক চাওয়ালাকে ডেকে একবার চা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে নিজের অজান্তেই বলে, কতদিন পর সে এই পুরনো স্বাদ পেল। এখন সে হাই প্রোফাইল মানুষ, তাই সে আর ফুটের এই আন্তরিকতা মাখা চা খেতে পারে না। এখন তার চায়ে আছে ধনী হবার দম্ভ। তাতে দামি চায়ের সুগন্ধ পাওয়া যায়, কিন্তু হারিয়ে গেছে সেই নন্টু নিতাইদের সঙ্গ। হারিয়ে গেছে এই দীঘাতেই বৃষ্টির সাথে বসে কোনো নাম না জানা মানুষের হাতে তৈরি সস্তা দানার চা পান করা। সেই স্বর্গীয় সময় আজ অতীত। আকাশ অল্প পরিষ্কার হয়েছে, যেন কোনো শিল্পী তার তুলি চালাচ্ছে আকাশের বুকে আলো ফোটানোর জন্য। ভাটার কারণে জল অনেকটা দূরে সরে গেছে। তখনই দিগন্ত দেখল দীঘার সেই চির পরিচিত দৃশ্য। জেলেরা বাঁশ আড়াআড়ি নিয়ে তাতে জালের দড়ির অংশ বেঁধে নিজের পিছনে কোমরের কাছে বাঁশটাকে নিয়ে সমুদ্রের দিকে মুখ করে সর্বশক্তিতে ডাঙার দিকে পিছিয়ে আসছে। দিগন্ত এর সাথে পূর্ব পরিচিত। জেলেরা রাতে জোয়ারে সমুদ্রে জাল ফেলে এসেছে, এখন সেটা সবাই মিলে টানছে। কিছুক্ষণ পরে এই জায়গায় মাছে ভরে যাবে, সব বিক্রি হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যেই।
এরই ফাঁকে নোনা জলের ভেতর থেকে লাল সূর্য এসে সবাইকে সুপ্রভাত জানালো। অপরূপ দৃশ্য। আকাশের এক অংশ কিছুটা লাল আভায় ভরেছিল, তার ভেতরে লাজুক সূর্য তার টকটকে রঙকে নিয়ে স্নান সেরে উঠল। বৃষ্টি আর দিগন্ত এই দৃশ্য দেখেছিল, তাও আজ থেকে প্রায় 25 বছর আগে। সেদিন ঠিক এমন জায়গাতেই তারা বসেছিল। বৃষ্টির মাথা ছিল দিগন্তের কাঁধে। তখনও তাদের আকাশে নানান পাখি উঠত। গাছগুলো তখনও সবুজ ছিল। তখনও দিগন্তের হাত ছিল বৃষ্টির হাতে ধরা। এইসব স্মৃতির থেকে এক প্রকার পালাতেই দিগন্ত উঠে পড়ে আর নিউ দিঘার দিকে পা বাড়ায়। পথ চলতি দিগন্তকে সমুদ্রের বাতাস যেন হাজার স্মৃতি সমেত উড়িয়ে নিয়ে যেতে চাইছে। নিউ দীঘার সমুদ্র তট। রঙিন ছাতার তলায় দিগন্ত অপলক দেখছে উপসাগরের ঢেউ। সেখানে এক নবদম্পতি সমুদ্রে নেমেছিল। তাদের দেখে দিগন্তের মনে তার দৃষ্টি ঝরে পড়ছে। সাগরে নামা নববধূ একসময় তার স্বামীর ওপর রাগ দেখিয়ে জল ছেড়ে উঠে আসে। ঠিক তার পেছন পেছন ছেলেটি এসে তার প্রিয়তমার মান ভাঙাতে ব্যস্ত হল। মান অভিমানের পালা শেষ হবার পর ওরা আবার নামল ঢেউ ভাঙার জন্য। তাদের দেখতে দেখতে দিগন্তের চোখ ঝাপসা হয় পুরনো স্মৃতির জলে। চশমা খুলে চোখ মুছে নেয় দিগন্ত। দিগন্ত জীবনের এক নিষ্ঠুর খেলার শিকার। এই মনে হয় নিয়ম, যা মানুষের হাতে থাকে না, সেটা পাবার জন্য জীবনপাত করে। যখন সেটা অর্জন করে তখনই পিছন ফিরে দেখে যা আগে ছিল সেগুলো আর নেই, থাকলেও কেমন ঝাপসা। মনের মধ্যে আক্ষেপ, সেই সময় কি সত্যি আর ফিরে পাওয়া যাবে না? এই দমবন্ধ পরিস্থিতির কি কোনো সুরাহা নেই? সেই সময় দিগন্তের পাশে একজন চেয়ার টেনে বসল। আনমনা দিগন্ত পাশে তাকিয়ে দেখে বৃষ্টি তার দিকে অপলক তাকিয়ে আছে। দিগন্ত যেন নিজের চোখকে বিশ্বাস করছে না। এ কি করে সম্ভব? কেমন ঘোরের মধ্যে চলে যায়। ঘোর কাটে বৃষ্টির কথায়। বলে আসুনি কেন? পরশু রাতে যখন ফিরলে না, তখন আমার মন কু গাইতে শুরু করে। পরের দিন আমি তোমার অফিসে যাই। কাউকে কোনো কথা জিজ্ঞাসা না করে তোমার চেয়ারে কিছুক্ষণ বসি। তখন ব্যানার্জি এসে আমাকে বলে, ম্যাডাম, স্যারের কি শরীর খারাপ হয়েছে? কাল রাত্রে হঠাৎ আমাকে বললেন আমাকে 2 দিন এই অফিস সামলে দিতে হবে, তাই জিজ্ঞেস করছিলাম। আমি শুধু বললাম, না, আপনাদের স্যার ভালোই আছেন, আসলে একটু ছুটির দরকার। তারপর বেরিয়ে আসি। তখনও মনের মধ্যে খচখচানি যায়নি। মনে মনে ভাবছি কি হলো, কার কাছে খোঁজ নেব। সন্ধে গড়িয়ে রাত গভীর হয়। আমার মাথায় হঠাৎ খেলে যায়, আরে মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। তাই ড্রাইভারকে সঙ্গে নিয়ে চলে এলাম। আর দেখলাম আমার ভাবনা একদম ঠিক। খবর রাখো আমার। তোমার কি মনে হয়? তোমার সব খবরই রাখি। এমনকি ডাক্তারের কাছেও খোঁজ নেই তোমার শরীরের কোনো অসুবিধা আছে কিনা। ও, ডাক্তারের কাছ থেকে খোঁজ না? কেন, আমি নেই? একরাশ অভিমান ঝরল দিগন্তের কথাতে। তুমি ব্যস্ত মানুষ, তাই ডিস্টার্ব করি না। তাছাড়া ডাক্তার বসু আমাকে বলেন, তুমিও তো আমার শরীরের খবর ওনার থেকেই নাও। আমরা আমাদের কর্তব্য ঠিকই করছি, কিন্তু সেই আগের আন্তরিকতাটা হারিয়ে ফেলেছি। তখন হঠাৎ দিগন্ত বলে, এই বৃষ্টি চা খাবে? ওই যে চাওয়ালা যাচ্ছে, ডাকি? বৃষ্টি নীরবে সম্মতিসূচক মাথা নাড়ে। দিগন্ত চাওয়ালাকে ডেকে 2 বার চা নেয়।
বৃষ্টি যখন সাগরের দিকে তাকিয়ে ভাঁড় হাতে নিয়ে তাতে চুমুক দিল, তখন তার মুখে চোখে এক তৃপ্তির ভাব ফুটে উঠল। সেটা দিগন্ত লক্ষ্য করেছে, তাই সেও সমুদ্রের দিকে তাকিয়েই বলল, না, বাড়ির চায়ের মতো নয়। কি বলো বৃষ্টি? বৃষ্টি তার কথার উত্তর না দিয়ে তৃপ্তি ভরে চা খেল। তারপরেই উঠে পড়ল আসন ছেড়ে, এগিয়ে গেল এক ঠেলার দিকে। দুঠোঙা ভেলপুরি নিয়ে আবার এসে দিগন্তের পাশে বসে পড়ে। একটা ঠোঙা দিগন্তের দিকে এগিয়ে দিয়ে বলে, খাও, এখন সকাল 10টা। আমি জানি কয়েক কাপ চা ছাড়া তোমার কিছু খাওয়া হয়নি। তা বলে এই তেল ঝাল শরীর খারাপ করবে যে। না, শরীর খারাপ করবে না, আর যদি করে ডাক্তার আছে। এখন খাও। দিগন্ত একটু বাজিয়ে দেখল বৃষ্টিকে। দিগন্ত মনে মনে বলে, ভাঙবে তবু মুচকাবে না। ও যে সেই সময় তৃপ্তিটা খুঁজে পেয়েছে চার ভেলপুরিতে, এটা বোঝা যাচ্ছে। তবু কেমন কাঠখোট্টা ভাব, যেন মাস্টারনি তার ছাত্রকে শাসন করছে। ভেলপুরির কিছুটা মুখে পুরে নিয়ে দিগন্ত বলে, তাহলে আমার যে ঝাল পছন্দ সেটা তুমি বলোনি। এই কথা শুনে বৃষ্টি দিগন্তের দিকে কটমট করে তাকায়, আর তাতেই দিগন্ত বুঝল সে বিরাট বড় অপরাধ করে ফেলেছে। তাই সে কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আবার কখন যেন উদাস হয়ে যায় সেই নবদম্পতিকে দেখে। ধীরে ধীরে দিগন্ত বলে, বৃষ্টি, দেখেছ ওরা কেমন জলের মাঝে মজা করছে? ওদেরকে দেখে কিছু কি মনে পড়ে যেখানে বৃষ্টির জল দিগন্তে বয়ে যেত? কোনো উত্তর নেই। দিগন্ত যে আশার আলো দেখেছিল চার ভেলপুরিতে, সেটা হঠাৎই হোঁচট খেল দীর্ঘ সময়ের দূরত্বে। দিগন্তের তখন সেই ভালো লাগা ফুরিয়ে যেতে লাগলো। নবদম্পতি তার চোখে আবছা হয়ে গেল। দিগন্তের ব্যথিত দৃষ্টি তখন আকাশের সীমাহীন সীমান্তের দূরত্ব মাপতে ব্যস্ত। তখনই দিগন্ত অনুভব করল কে যেন তার হাত ধরে টানছে। সেই পুরানো স্পর্শ। চোখ বুজে দিগন্ত সেই স্পর্শকে অনুভব করল ক্ষণকাল। এবার সে ফিরে তাকালো বৃষ্টির দিকে, দেখল সেই পুরনো বৃষ্টিকে, ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসি। বহুদিনের অনভ্যাসের লজ্জায় বৃষ্টি দিগন্তের চোখ থেকে চোখ নামিয়ে নেয়। কয়েক মুহূর্ত ছিল সেই অনুরাগের দৃশ্য। এখন বৃষ্টি দিগন্তের হাত ধরে সমুদ্রের ঢেউয়ের দিকে গুটি গুটি চলতে শুরু করল। সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন।